দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীদেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। নমস্কার বন্ধুরা, আমি সায়নী। সায়নীজ ব্লগের আরও একটি নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে বৃহস্পতিবারের একটি পূজাবিধি নিয়ে ব্লগ তৈরি করতে, আর আজকে আমার সেই ভিডিওই চলে এসেছে তোমাদের জন্য। স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে এসেই আগে আমি মন্দিরের আলোটা জ্বেলে নিই, কেন কি মন্দিরের আলোটা জ্বাললে না ভীষণ পজিটিভ লাগে আমার। আর তারপরে আমি এখানে একটু ঠাকুরকে প্রণামও জানিয়ে নিই। এটা আমি প্রতিদিনই করি, তোমরা আমার প্রত্যেকটা ব্লগেই প্রায় দেখতে পাও। তারপরে আজকে হচ্ছে ঠাকুরদেরকে একদম নামিয়ে স্নান করাবো, আর সমস্ত ঠাকুর মন্দির আমি আজকে ঝেড়ে মুছে পরিষ্কার করব। তো ঠাকুর মন্দিরের জন্য তো আমার প্রত্যেক সপ্তাহেই আলাদা আলাদা কাপড় থাকেই, এগুলো আমি একবারে বাজারে যেয়ে কিনে নিয়ে চলে আসি। তো দেখো, এই যে চাদরটা ছিল, এর আগের বার আমি হলুদ রঙের একটা চাদর পেতেছিলাম, আর তারপরে এই যে একটা লাল কাপড় দিয়ে আমি পুরো আসনটাকে একদম পরিষ্কার করে নিই, কেন কি সারা সপ্তাহে কিন্তু প্রচুর নোংরা জমে থাকে। আর যেহেতু ঘরটা পাতা থাকে না, ঠাকুরকে নামিয়ে যে একটু আমি পরিষ্কার করব সেটাও হয় না। তো পুরো মন্দিরটাকে পরিষ্কার করে আমি একটা লাল রঙের কাপড় পেতে দিচ্ছি। মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুর দুজনেরই কিন্তু লাল রং ভীষণ প্রিয়, তাই তাদের জায়গাটা লাল রঙের একটি কাপড় পাতলেই সব থেকে ভালো হয়। এখানে মন্দিরের সামনে আমি একটি প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, অগ্নিদেবকে আবাহন করে নিলাম। এবার আমি সবাইকে স্নান করাবো। ওম গাং গণপতায় নমঃ বলে আমি গণেশ ঠাকুরকে স্নান করলাম, আর জয় মা লক্ষ্মী জয় শ্রী নারায়ণের জয় এই মন্ত্রটি বলে আমি লক্ষ্মী ঠাকুর আর নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নিই। এরপরে আজকে আমি গোলাপি রঙের সাজে সবাইকে সাজিয়েছিলাম। হ্যাঁ, লাল রং যেমন মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের প্রিয়, তেমনি কিন্তু গোলাপিও মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের ভীষণ প্রিয়। গোলাপি, হলুদ, কমলা, লাল এই রঙগুলি গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর দুজনেরই ভীষণ প্রিয়। আর সবাইকে যখন একই রকমের জামাকাপড় পরাই, তখন কিন্তু মন্দিরটা আমার দেখতেও ভীষণ ভালো লাগে। আর এইভাবেই কিন্তু আমি ঠাকুরের জামাকাপড় কিনে থাকি, যে একদিনে যেন একই ধরনের জামাকাপড় বা একই রঙের জামাকাপড় যেন আমি সবাইকে পরাতে পারি। তো এখানে মোটামুটি এই যে সাজানো গোছানো হয়ে গেল, আর কোনো একটা বৃহস্পতিবারের টোটকায় আমি এই বিধিটি তোমাদেরকে বলেছিলাম, তো সেই বাটিটাও আমি এখানে স্থাপন করে নিলাম। তারপরে আমি চলে আসলাম মা সরস্বতীকে স্নান করাতে। এই মূর্তিটা আমার এত সুন্দর লাগে, আর যখন আমি কিনেছিলাম না, তখন আমি পিতলেরই একটি মূর্তি কিনতে চেয়েছিলাম, কিন্তু তারপরে সেখানে আমি পাইনি। পরে পাশের একটি দোকান থেকে এই পাথরের মূর্তিটা আমি কিনেছিলাম। তারপরে একে একে আমি ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি। শ্রাবণ মাস, ভোলানাথের তো বিশেষ একটু যত্ন রাখা উচিতই। তারপরে ভোলানাথেরই আরেকজন অবতার লোকনাথ বাবা, তাকেও আমি স্নান করিয়ে নিচ্ছি। আমার মন্দিরে না 33 কোটি দেবতারই বসবাস, তো তার জন্য আমার সময়টা কিন্তু অনেকটাই বেশি লাগে। আর আজকে তো বৃহস্পতিবার ছিল, আমার সাই বাবার বার, তো সাই বাবারও ঘট পেতে আমি পুজো করি, তোমরা সবাই জানো। সাই বাবার স্নানের জলে অঘরু, গোলাপ জল সবই মিশিয়েছি, তার সঙ্গে একটু তুলসী পাতা আর গোলাপের পাপড়িও মিশিয়ে দিয়েছিলাম। আমি প্রত্যেক ঠাকুরকেই কিন্তু অঘরু গোলাপ জল দিয়ে স্নান করিয়ে থাকি প্রতিদিন। আর সাই বাবার কপালে, গলায় আর হাতে পায়ে আমি এখন সিঁদুর আর হলুদের তিলক করে দিচ্ছি। এটা প্রত্যেক বৃহস্পতিবার করা হয় এবং প্রতিদিনও তুমি করতে পারো। এটা করা অবশ্যই জরুরি, কেন সাই বাবার কিন্তু সিঁদুর আর হলুদ দুটোই ভীষণ প্রিয়। তো দেখো, এখানে সাই বাবাকে আমি একটা চেয়ারের মধ্যে বসিয়ে নিয়েছি। এটা যদিও আমার গোপালদেরই চেয়ার, কিন্তু তারপরেও আমি সেখানে বসিয়ে নিয়েছি সাই বাবাকে। আর এখানে আমি সুন্দর করে তার তিলকের বিধিটা সম্পন্ন করছি। যখন এই তিলকটা করা হয় না, তখন মনে মনে ওম সাইরাম ওম সাই শ্যাম এই মন্ত্রটি জপ করতে হয়। তো এইভাবে আমি করে নিলাম। আর তারপরে বাবাকে একটা চাদর পরিয়ে দিচ্ছি। বাবার এই ধরনের অনেকগুলো চাদরই আমার আনা আছে, তো যখন যেটা মনে হয় আমি তখন সেটা পরিষ্কারভাবে পরিয়ে দিই। আর আরও ইচ্ছে আছে, সামনেই বাবার তিরোধান দিবস, তো তার আগে আমি যেন বাবার আরও কয়েকটা চাদর কিনতে পারি। তো এখানে আমি আতর লাগিয়ে দিচ্ছি, এটা গোলাপের গন্ধযুক্ত একটি আতর। বাবা তো আতরের গন্ধ ভীষণ প্রিয়। আর একটা মালা পরিয়ে দিলাম। আমি কিন্তু মূর্তিতে বাবাকে এরকম ফলস মালাই পরাই। আর এই যে দেখো, ফটোতে কিন্তু আমি অরিজিনাল মালা আনি প্রত্যেক বৃহস্পতিবারেই কিনে। ওখানে আমি মৌলি ধাগা দিই, কেন কি ফটোতে তো তুমি আর বস্ত্র পরাতে পারছো না, তো তার জন্য কিন্তু ফটোতে যদি পুজো করো তাহলে অবশ্যই মৌলি ধাগা
দিতে হয়। এরপরে আমি মা লক্ষ্মীর ঘটটা পাতবো, তো আমি এখানে ধানের ছড়া দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই আছো যারা হয়তো গঙ্গা মাটি দিয়ে ঘট পাতো, অনেকে আছো পঞ্চশস্য দিয়ে ঘট পাতো, আবার অনেকে পিতলের থালা বা একটা তাম্রকুণ্ডের মধ্যেও ঘট পেতে থাকো, কিন্তু আমার বাড়ির এটাই নিয়ম, আমরা ধানের ছড়া দিয়ে তারপরে মায়ের ঘট পাতি। কেন, ধানকেও কিন্তু মা লক্ষ্মীরই একটি প্রতীক বলা হয়। আমার এখানে ফুল খুব একটা ভালো পাওয়া যায় না, তবে আজকে ঠাকুরের কৃপায় মোটামুটি ফুল পেয়ে গেছি। তবে ফুলের এখন কিন্তু মারাত্মক দাম হয়েছে। তোমাদের কাছে কীরকম দাম সেটাও কিন্তু আমাকে একটু জানিও। ঘটের মধ্যে 3টি সিঁদুরের ফোঁটা এঁকে নিলাম। আর এই যে আমপল্লবটি ছিল, এটাতে 5 পাতা বিশিষ্ট আমপল্লব নেব, তো তার জন্য বাড়তি যে পাতাগুলো ছিল সেগুলোকে একটু কেটে নিচ্ছি। এরপরে সুন্দর করে আম পাতাটা ধুয়ে নিলাম, আর এখানে দেখো সিঁদুরের ফোঁটা পরিয়ে নিচ্ছি। এরপরে উলুধ্বনি সহযোগে ঘট পাতবো। আমরা হর্তকি দিয়ে ঘট পাতি। আমি জানি আমার অনেক বন্ধুরাই পানকলা দিয়ে ঘট পাতো, কিন্তু আমার বাড়িতে হর্তকি দিয়ে ঘট পাতা হয়। ছোটোবেলা থেকে আমি সেটাই দেখেছি। পাশে একটা জলশঙ্খ মা লক্ষ্মীর নামে আমি রাখি, যেহেতু মা লক্ষ্মীর নামে রাখি সেহেতু আমি কিন্তু সিঁদুরের ফোঁটা দিই। আর এই যে পানকলা সুপুরিটা আমরা মঙ্গল দ্রব্য হিসাবে মায়ের ঘটের পাশে একটা দিনের জন্য রাখি। আর এদিকে কিন্তু সাই বাবার ঘরটাও আমি পেতে নিলাম। মৌলি ধাগা দিয়ে ঘরটা বন্ধন করে জল আর হলুদ ফুল দিয়ে সুন্দর করে বাবার নাম জপ করতে করতে আমি ঘট পেতে নিলাম। পুজোটা না মন দিয়েই করার চেষ্টা করি, আর যেটুকুন থাকে সেটুকুনের মধ্যেই ভক্তি ভরে দেওয়ার চেষ্টা করি। যেদিন যেরকম জোটে তার মধ্যেই সুন্দর করে পুজো দিই ভগবানের। আর আমি মনে করি যারা বৃহস্পতিবারের জাতক বা জাতিকা আছো তাদের অবশ্যই বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোটা করা উচিত। তবে আমি বৃহস্পতিবারের জাতিকা না, আমি তো মঙ্গলবারের জাতিকা। আমি হনুমানজিরও পুজো করি আর তার সাথে সমস্ত দেবতারই পুজো করি। আমার মনে হয় যে যেই বারে জন্মগ্রহণ করো না সেই বিশেষ বারের একজন করে অধিষ্ঠাত্রী দেব বা দেবী থাকেন, তো তাদের কিন্তু সেই বারের পুজোটা অন্তত অন্য বারে পুজো না করলেও সেই বারের পুজোটা অন্তত সুন্দর করে করা উচিত। কিন্তু ছোটবেলা থেকে যেহেতু আমার বাড়িতে প্রচণ্ডই পুজো পাঠের মাহল, তো সেই জন্য আমার বাড়িতে সমস্ত পুজোই হয়, আর আমি সব পুজো দেখতে দেখতে সব ঠাকুরের প্রতি আমার যেন আস্থা চলে এসছে, তাই আমি সব পুজোই করি। এই মালাটা দেখো কি সুন্দর লাগছে না, মাকে পরানোর পর তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি। খুব সুন্দর লাগছিল মাকে পরানোর পর। কালকে তো ঝুলন পূর্ণিমা, আরও অনেক বেশি আয়োজন হবে, তবে আজকে যেটুকুন পারছি সেটুকুনের মধ্যেই তোমাদেরকে দেখাচ্ছি। ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ, এই মন্ত্রটি বলে আমি সিদ্ধিবিনায়কের পায়ে গোলাপ ফুল আর একটু জবা ফুল দিয়ে দিলাম। আর দুর্বা, 3টি দুর্বাকে একসাথে গাঁট বেঁধে একটি দুর্বা দিয়ে আমি বাবার ডান কাঁধে রেখে দিই। তো তোমরা যদি খুব ছোট মূর্তি হয় তাহলে ডান কাঁধে না রেখে ডান পাশে বা মাথার উপরেও দিতে পারো। তো আমি ছোটবেলা থেকে এইভাবেই পুজো শিখেছি, আমি এইভাবেই করি। আর মা লক্ষ্মীর জন্য অনেক দিন পরে আজকে একটা পদ্ম ফুল পেয়েছি। মা লক্ষ্মীর জন্য এই পদ্ম ফুলটা পেয়েছিলাম, আর পদ্ম ফুলটা ফোটানোর আগে কিন্তু অত সুন্দর ছিল না, ফোটানোর পরে এত সুন্দর লাগছিল, আর ঘটে দেওয়ার পরে যেন মনে হলো আরও বেশি গোলাপি হয়ে গেল। তো মা লক্ষ্মীর বন্দনাটা আমি মনে মনে করে নিলাম। বিশ্বরূপস্য ভার্যাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে, এই মন্ত্রটি বলে আমি পদ্মটা ঘটে রাখতেই তোমরা দেখো ঘরটা কি সুন্দর লাগছে না দেখতে। এরপরে মা লক্ষ্মীর নামে একটু দুর্বা দিয়ে দিলাম। আর পদ্ম ফুলের কিন্তু এখন বেশ ভালোই দাম হয়েছে আমাদের এখানে, জানো তো আকন্দ ফুলের মালার দামও 60 টাকা করে হয়ে গেছে। তো যাই হোক, যতই দাম থাকুক ঠাকুরকে তো পুজো দিতেই হবে। তারপরে আমি নারায়ণের পায়েও জয়শ্রী নারায়ণ বলে ফুল আর তুলসী পাতা দিয়ে দিলাম। আজকে কিন্তু সাই বাবার জন্য আমি একটা গোলাপ ফুল এনেছিলাম। সাই বাবার তো তোমরা জানোই এই বাসন্তী কালারের যে গাঁদা ফুলগুলো থাকে সেগুলো ভীষণ প্রিয়, আর গোলাপ ফুল ভীষণ প্রিয়, তাই দিয়ে আজকে বাবার পুজো করলাম। এরপরে আমি তুলসী মায়ের পুজো দিতে এসেছি, তো তুলসী মায়েরও পুজো দিয়ে দিচ্ছি এখানে। তুলসী মায়ের পুজো কিন্তু প্রত্যেকদিন ভালো করে দিতে হয় বন্ধুরা, আর বৃহস্পতিবার তো অতি অবশ্যই। টবটাও আমি সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, কেন কি টবের গায়েও কিন্তু নোংরা লেগে থাকাটা উচিত না। তোমাদের যাদের তুলসী মঞ্চ আছে না, তোমরাও কিন্তু তুলসী মঞ্চটাকে প্রতিদিন ভালো করে ধুয়ে দেবে। এরপরে দেখো একটা হলুদ ফুল আমি তুলসী মায়ের পায়ে দিয়ে দিলাম, আর আমি সমস্ত ভোগের আয়োজন করে নিয়েছি। প্রত্যেক দিন তো তোমাদেরকে টোটকার ভিডিও দিই বন্ধুরা, তবে এই ধরনের সাবেকি পুজোগুলোর ভিডিও দেওয়া উচিত বলে আমার মনে হয়। আর তোমরা আমাকে জানিও যে তোমাদের এই ধরনের পূজাবিধি দেখতে ভালো লাগে কি লাগে না, সেটা অবশ্যই আমাকে জানিও। তো দেখো এখানে জলও পূর্ণ করে দিচ্ছি সব গ্লাসগুলোতে, কেন আমার ঘরে তো অনেক ঠাকুর আর অনেক কিছু আয়োজন করে তাদেরকে আমাকে পুজো দিতে হয়। আর এখানে আজকে আমি 3 রকমের ফল দিয়েছিলাম, ছিল আম, কলা আর
পেয়ারা, আর সমস্ত ঠাকুরকে কিন্তু আমি দূর্বা, ফুল, তুলসী পাতা দিয়ে ভোগ এখন নিবেদন করে দিচ্ছি। পূজাবিধি হয়তো তোমাদের মতন বা হয়তো একটু আলাদা, কিন্তু পুজোর তো মূল কথা হলো ভক্তি না, ভক্তি ভরে আমরা যতটুকুন দিই সেটাই হচ্ছে সব কিছু। আর যাদের বাড়িতে দুঃখ দারিদ্রতা থাকে তাদের বাড়িতে তো অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণের একসাথে পুজো সবসময় করা উচিত। বৃহস্পতিবারগুলোতে বিশেষ করে পুজো করা উচিত, যাতে দুঃখ দারিদ্রতা দূর হয়ে যায়। তো আগের বারে যে ঘিয়ের সলতেটা জ্বালিয়েছিলাম না, সেটা আমার এখানে বেড়ে গেছিলো, তো আবার একবার আরতি করব, তার জন্য এখানে আমি একটা ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠি প্রজ্বলিত করে নিচ্ছি। এই সলতেগুলো তোমরা নিতে পারো, এগুলো ভীষণই ভালো, আর এগুলো দিয়ে কিন্তু সুন্দর পূজাপাঠ করে নেওয়া যায়। আর ঘিয়ের প্রদীপ জ্বালানোর যে ঝামেলাটা থাকে সেটাও এখানে আর হয় না, কেন কি সলতে ভিজিয়ে জ্বালাতে জ্বালাতে অনেকটা সময় লেগে যায়, আর এগুলো রেডিমেড থাকে তো অনেকটাই সুবিধা হয়। ধূপকাঠি দেখানোর পরে আমি এখানে দেখো পাঁচালিটা পরে নেব। তো মায়ের পাঁচালিটা বের করেছি। সন্ধেবেলাতে আগে পড়তাম, তবে এখন সন্ধেবেলাতে অনেক কাজ থাকে বলে আমি পুজোর পরেই পরে নিই। আর মায়ের পাঁচালি পড়তে তো আমার ভীষণই ভালো লাগে, ছোটোবেলা থেকেই আমি লক্ষ্মী পুজো দিয়ে তারপরে মায়ের পাঁচালিটা কিন্তু মন দিয়ে পড়ে নিতাম। তো এখনও সেটার অন্যথা না, আর এটা কিন্তু আমার কণ্ঠস্থ হয়ে গেছে। আমি একদম দেখো চোখ বন্ধ করেও লক্ষ্মী মায়ের পাঁচালি কিন্তু পড়ে ফেলতে পারি। হনুমান চাল্লিশা আর লক্ষ্মী মায়ের পাঁচালিটা পুরো আমার মুখস্থই থাকে। পাঁচালি পড়ার সময় আমি হাতে ফুল আর দূর্বা নিয়ে থাকি, সেটা পাঁচালি পড়া হয়ে যাওয়ার পরে মায়ের ঘটে আর মায়ের পায়ে একটু দিয়ে দিই। এইরকমভাবেই সাধারণভাবে পুজো করি। তোমরা বলো যে তোমাদের আমার এই পূজাবিধিটা কেমন লাগলো। একদমই সহজ সরল একটা পূজাবিধি, আর কারোর যদি মনে হয় যে না আমার মতন করে পুজো করবে, সেও কিন্তু করতে পারো। তো চলো, এই ছিল আমার সহজ সরল বৃহস্পতিবারের পূজাবিধি। কেমন লাগলো তোমাদের অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর হাইপ করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও।